আচ্ছা, ইকোনমিক্স, ডেফিনেশন অফ ইকোনমিক্স। প্রথমে জানতে হবে যে ইকোনমিক্স কী। মনে করো আমার একটা ডিমান্ড আছে যে আমি আমার কাছে আছে 100 টাকা, কিন্তু আমার ডিমান্ড হচ্ছে একটা পিৎজা খাবো, কিছু জামা কাপড় কিনবো, একটা মোবাইল কিনবো। সেইগুলো মিলিয়ে দেখা গেল 200 টাকা হলো। তাহলে আমার ইনকাম 100 টাকা, কিন্তু আমার চাহিদা 200 টাকার। তাহলে এই 100 টাকার ইনকাম দিয়ে 200 টাকার চাহিদা নিশ্চয়ই পূরণ করা যাবে না। তাহলে সেটা তখন কি করতে হবে? তখনই আসবে আমাদের ইকোনমিক্স। অর্থাৎ আমরা মানুষ হিসাবে আমাদের চাহিদা সব সময় একটু বেশিই থাকে, যে এটা কিনবো সেটা কিনবো, ইচ্ছা থাকতেই পারে, কিন্তু ইচ্ছা থাকলেই যে সেটা আমাদের পূরণ হবে সেই রকম কোনো ব্যাপার নেই। তাহলে এই যে আনলিমিটেড আমাদের একটা যে ডিমান্ড, সেই আনলিমিটেড ডিমান্ডকে, আনলিমিটেড যে ডিমান্ড আছে সেই ডিমান্ডকে আমাদের লিমিটেড রিসোর্স দিয়ে যে একটা গ্যাপ আপ, সেই সেই ডিমান্ডটাকে ফুলফিল করা, সেই যে প্রসেস, সেটাই হচ্ছে ইকোনমিক্স। তাহলে ইকোনমিক্স হচ্ছে এমন একটা বিষয়, এমন একটা সায়েন্স, যেখানে মানুষের অসীম চাহিদাকে, যাতে অসীম চাহিদা সীমিত সম্পদ দিয়ে কীভাবে পূরণ করা যায়, তার বিজ্ঞান হচ্ছে এই ইকোনমিক্স। এখানে তিনটে ওয়ার্ড আছে, একটা হচ্ছে প্রোডাকশান, একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, একটা হচ্ছে কনজামশান। প্রোডাকশান কি? ইকোনমিক্সে আমাদের প্রতি পদে পদে এই জিনিসগুলো আসবে। এই জিনিসগুলো, থিওরিগুলো আমাদের মাথায় খুব ভালোভাবে গেঁথে রাখতে হবে। প্রোডাকশান হচ্ছে কোনো জিনিস, যে কোনো জিনিস, সেটা হতে পারে খাদ্যদ্রব্য, সেটা হতে পারে কনজিউমার গুডস, সেটা হতে পারে বিভিন্ন কনস্ট্রাকশন প্রোডাক্ট, ইচ অ্যান্ড এভরিওয়ান, যে কোনো জিনিস হতে পারে। সেগুলো যখন কারখানায় তৈরি হয় সেগুলোকেই বলা হয় প্রোডাকশান বা উৎপাদন। মনে করো কারখানায় বিস্কুট তৈরি হচ্ছে, কারখানায় মনে করো মোবাইল ফোন তৈরি হচ্ছে, কারখানায় বাইক তৈরি হচ্ছে, কারখানায় সিমেন্ট তৈরি হচ্ছে। তো এই সবগুলো জিনিস কিন্তু কি হচ্ছে? প্রোডাক্ট প্রডিউস হচ্ছে, এগুলোকেই বলা হচ্ছে প্রোডাকশান। তারপরে ধাপ কি? প্রোডাকশান হলে কি সেটা আমরা সরাসরি কারখানা থেকেই নিতে পারি? না, সেগুলোর জন্য রিটেল চেন আছে, একটা সুশৃঙ্খল বন্ধন আছে, যার মাধ্যমে আমরা সেই জিনিসগুলো বা মার্কেটে আসে এবং মার্কেট থেকে সেগুলো আমরা কিনতে পারি। সেটাকেই বলা হয় ডিস্ট্রিবিউশন। অর্থাৎ মনে করো এই একটি কারখানা থেকে কোনো একটি বিস্কুটের প্যাকেট কি হচ্ছে, ডিলার মারফত সেটা লোকাল দোকান, প্রথম ডিলারের কাছে আসছে, ডিলারের কাছ থেকে সেগুলো সাপ্লাই হচ্ছে বিভিন্ন রিটেল দোকানে, সেই রিটেল দোকান থেকে তারপরে আমরা গিয়ে সেই দোকান থেকে সেই প্রোডাক্টটা কিনে আনছি। তাহলে এই যে প্রসেসটা কারখানা থেকে ডিলার ভায়া রিটেল পারসন, সেটাকেই বলা হয় ডিস্ট্রিবিউশন সিস্টেম। এরপরে আসে কনজামশানটা কিভাবে আসছে? কনজামশানটা হচ্ছে ইকোনমিক্সে, এটাও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ টার্ম। এই যে প্রোডাক্টগুলো রিটেল দোকানদারের থেকে আমরা কিনছি, সেগুলো আমরা কনজিউম করছি। যেমন একটা পাখা, সেটা কিনে আনছি, তার যে হাওয়া হচ্ছে সেগুলো আমরা কনজিউম করছি। কোনো একটি ফুড প্রোডাক্ট, সেটা আমরা কনজিউম করছি। একটি মোবাইল, সেটা আমরা কনজিউম করছি। ইলেকট্রিসিটি, প্রোডাক্ট নয়, ওটা সার্ভিস, ওটা আলাদা। কোনো আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যেগুলো আমরা কিনছি, সিমেন্ট হতে পারে, গাড়ি হতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং। সেই প্রোডাক্টগুলো আমরা যখন ব্যবহার করছি সেটাকে বলা হচ্ছে কনজামশান। তাহলে বোঝা গেল যে তাহলে ইকোনমিক্সের সংজ্ঞাটা কি। অর্থাৎ আমাদের এই সমাজে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের সমাজে রিসোর্সটা কিন্তু লিমিটেড। যেমন রিসোর্স কি হতে পারে? বিভিন্ন ধরনের মানে যে ন্যাচারাল রিসোর্স হতে পারে, তারপর হচ্ছে যেগুলো আমরা প্রডিউস করছি সেই ধরনের রিসোর্স হতে পারে, আমরা যে সম্পদ ক্রিয়েট করছি সেই ধরনের হতে পারে, বা ন্যাচারাল যে রিসোর্সেস সেগুলো হতে পারে, যেমন পেট্রোল, ডিজেল, বা তোমার ঘর বাড়ি, টাকা পয়সা, সেগুলো কিন্তু সবই লিমিটেড, আনলিমিটেড কোনো কিছুই নয়। সেই লিমিটেড রিসোর্সটাকে ইউটিলাইজ করে যখন আনলিমিটেড ডিমান্ডটাকে আমরা ফুলফিল করতে পারছি, সেই বিজ্ঞানটাকেই বলা হচ্ছে ইকোনমিক্স।
তাহলে এখানে সিম্পল মিনিংয়ে দেওয়া হয়েছে ইকোনমিক্স এক্সপ্লেন্স হাউ লিমিটেড রিসোর্সেস আর ইউজড ওয়াইজলি টু স্যাটিসফাই দ্য হিউম্যান নিডস। এবার আসছি এই ইকোনমিক্স কথাটা আসলো কোথা থেকে। ইকোনমিক্স কথাটা এসছে একটি গ্রিক শব্দ থেকে ওইকোনমিয়া। ম্যাক্সিমাম বিভিন্ন টার্মোলজি যেগুলো আছে টার্মসগুলো কিন্তু সবই গ্রিক ওয়ার্ড থেকে এসছে। তো তেমনি এই ইকোনমিক্সও এসছে একটি গ্রিক শব্দ ওইকোনমিয়া থেকে, যার অর্থ হচ্ছে সেই ওইকোনমি আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ওইকোস আর একটা হচ্ছে নোমোস। ওইকোস কথার অর্থ হচ্ছে হাউস হোল্ড বা বাড়ি, আর নোমোস কথার অর্থ হচ্ছে ম্যানেজমেন্ট বা পরিচালনা করা, অর্থাৎ গৃহ পরিচালন যে বিদ্যা, গৃহটাকে মানে বাড়ির যে বিভিন্ন ধরনের নিডস আছে সেগুলো কিভাবে পরিচালনা করা হবে সেটাই হচ্ছে ওইকোনমিয়া। এবং সেই ওইকোনমিয়া শব্দ থেকে এসছে ইকোনমিক্স শব্দটি। তাহলে এর অর্থ হচ্ছে ম্যানেজমেন্ট অফ এ হাউস হোল্ড, অর্থাৎ বাড়ির যে বিভিন্ন ধরনের নিডস আছে সেগুলো কিভাবে ম্যানেজমেন্ট করা হচ্ছে সেই শব্দটি থেকে ইকোনমিক্স কথাটি এসছে। ইকোনমিক্সও কিন্তু তাই। একটা আমরা যদি উদাহরণ দিই, যে এটা আবার একটু পরের জিনিসে চলে আসবে, ম্যাক্রো ইকোনমিক্স মাইক্রো ইকোনমিক্স এই জিনিসটা আসবে, সে পরে এগুলো আলোচনা করছি। জাস্ট একটা উদাহরণ দিই যে একটা দেশের ইকোনমিক্স যখন একটা দেশের ইকোনমি যেভাবে পরিচালিত হয়, মনে করো একটি দেশের আয় হচ্ছে, রাজস্ব হচ্ছে, বিভিন্ন ধরনের আয় আছে সরকারের, রেভিনিউ জেনারেট করে সরকার। রেভিনিউ যদি না পায় তাহলে কি করে, মনে করো সরকার 50 টাকা আয় করেছে, কিন্তু সেই বছরে সরকারের আয় হচ্ছে 60 টাকা, ব্যয় হচ্ছে 60 টাকা। তাহলে আয় করছে 50 টাকা, ব্যয় হচ্ছে 60 টাকা, তাহলে ব্যয় বেশি হচ্ছে 10 টাকা। তাহলে এই 10 টাকাটাকে কী বলা হবে, এই 10 টাকাটাকে বলা হবে ডেফিসিট বা ঘাটতি। পরবর্তীকালে এগুলো ডিটেলসে আলোচনা করা হবে। এই যে ঘাটতি হলো, তাহলে এই ঘাটতিটাকে মেক আপ করার জন্য আমরা কী করি, আমরা অনেক সময় কী করি, ধার করি, লোন নিই। যে একটা কারোর কাছ থেকে ধার নিলাম, দিয়ে এই টাকাটা এই খরচটা চালিয়ে নিলাম, পরের মাসে তাকে শোধ দিয়ে দিলাম, বা আস্তে আস্তে ইএমআইয়ের মাধ্যমে শোধ দিয়ে দিলাম। দেশের ইকোনমিটাও সেমভাবে চলে, যে দেশেরও একটা আয় আছে এবং দেশেরও একটা ব্যয় আছে, একেবারে হাউস হোল্ডের মতো। হাউস হোল্ড মনে করো, যেটা জাস্ট একটু আগে বললাম, যে একটা হাউস হোল্ডের 50 টাকা আয়, 60 টাকা ব্যয়, তাহলে এই মাসে তাহলে তার 10 টাকা আরও এক্সট্রা ব্যয় হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ঘাটতি বা ডেফিসিট। সেই ঘাটতিটা মেটানোর জন্য আমাদের কী করতে হচ্ছে, বরোয়িং করতে হচ্ছে, ধার করতে হচ্ছে, লোন নিতে হচ্ছে, ঠিক আছে। তো দেশের ইকোনমিটাও কিন্তু ঠিক সেম প্রসেসে পরিচালিত হয়। একটু অন্যান্য টার্ম আছে, সেই টার্মসগুলো আমরা শিখবো, কিন্তু বেসিক ধারণাটাই দেশের আয় আছে, মনে করো বিভিন্ন সোর্স থেকে দেশের আয় হলো 100 টাকা, দেশের ব্যয় হলো 120 টাকা, তাহলে এই ঘাটতি কত, 20 টাকা। তাহলে এই 20 টাকাটাকে ঘাটতি মেটানোর জন্য সরকার কি করে, বিভিন্ন সোর্স থেকে, বিদেশি মার্কেট হোক, দেশের মার্কেট থেকে হোক, সরকার ধার করে। এই জন্য বিভিন্ন সময় আমরা নিউজে দেখি যে এই তৃণমূল সরকার এত টাকা ধার করে গিয়েছে, বিজেপি সরকার এত টাকা ধার করে গিয়েছে। ধার কেন করে, তার পিছনেও লজিক আছে। সেটা হচ্ছে যখন সরকার বিভিন্ন ধরনের জনমোহিনী প্রকল্পগুলো চালায়, সরকারের বিভিন্ন ধরনের বাজেট তৈরি করে, শিক্ষার ক্ষেত্রে, প্রতিরক্ষা ক্ষেত্রে, এই ধরনের বাজেট করতে করতে বিভিন্ন সেই বাজেটে খরচ করতে হয়। সেই খরচগুলো করতে করতে যখন তাদের এক্সট্রা খরচ হয়ে যায়, মনে করো 100 টাকা আয় হচ্ছে আর 120 টাকা ব্যয় হচ্ছে, তখন এই 20 টাকাকে মেক আপ করার জন্য সরকারও লোন নেয় বা ধার করে। তো এই তাহলে মানে হাউস হোল্ডের ইকোনমি আর দেশের ইকোনমি, কান্ট্রির ইকোনমি, দেখো প্রায় মানে বেসিক ধারণাটা সেম। তো এই হাউস হোল্ড ম্যানেজমেন্ট থেকেই কিন্তু এই ইকোনমিক্স কথাটা এসছে। তো ধারণাটা কিন্তু মানে জাস্ট বেসিক যে কনসেপ্ট সেটা ক্লিয়ার করে নিতে হবে, যে একটা হাউস হোল্ডের কনসেপ্ট কি, একটা দেশের ইকোনমিক্সের কনসেপ্ট কি, বেসিক কনসেপ্ট কিন্তু সেম। এবার আসি হচ্ছে ফাদার অফ ইকোনমিক্স, মডার্ন ইকোনমিক্স। এই ইকোনমির ধারণাটা প্রথম আসে 1776 সালে, এই অ্যাডাম স্মিথের একটি বিখ্যাত বই অ্যান এনকোয়ারি ইন্টু দ্য নেচার কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনস। এটাকে আমরা শর্টে বলি ওয়েলথ অফ নেশনস।
গ্রন্থ। এই বইয়েই কিন্তু সর্বপ্রথম এই ইকোনমির বিভিন্ন ধরনের টার্মিনোলজি, বিভিন্ন ধরনের ধারণা প্রথম দেওয়া হয়। এই জন্যে অ্যাডাম স্মিথকে বলা হয় ফাদার অফ মডার্ন ইকোনমিক্স। এই অ্যাডাম স্মিথ তার এই বইয়ে একটি বিখ্যাত থিওরির ধারণা দেন, সেটাকে বলা হয় ইনভিজিবল হ্যান্ড। ইনভিজিবল হ্যান্ডের বাংলা কি? অদৃশ্য হাত। মনে করো হাত আছে কিন্তু নেই, দেখা যাচ্ছে না কিন্তু মাথায় আছে। ওই বলে না, কারোর দেখা গেলো বাবা মারা গিয়েছে, বাবা নেই, মনে করো তো সে আশীর্বাদ করছে, তার মাথায় হাতটা আছে কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। অদৃশ্য একটা হাত সবসময় তার মাথায় আছে, মানে সে সাহসটা পাচ্ছে, সে কারেজটা পাচ্ছে, মানে অর্থাৎ সে কারেজ পাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না কার হাতটা আছে। এটাই হচ্ছে ইনভিজিবল হ্যান্ড বা অদৃশ্য হাত। তো এই থিওরিটা কি? এই থিওরি হচ্ছে বাজার যখন চলে, পিপলস মানে আমরা যখন কোনো কিছু করি, আমরা সমাজে থাকি, বেচা কেনা করি, কেনাকাটা করি, যখন কোনো কিছু করি প্রত্যেকে কিন্তু নিজের লাভের জন্য কাজ করি। কেউ কিন্তু অপরের যে আমি আমি আজকে চাকরি করছি বা আমি আজকে ব্যবসা করছি, যা কিছু করছি আমি কিন্তু কারোর লাভের জন্য করছি না, আমি নিজের স্বার্থের জন্য করছি। মানুষ স্বার্থপর জীব, মানুষ অবশ্যই স্বার্থের জন্য কাজ করে, নিজের স্বার্থে কাজ করে। আমি চাকরি করছি, স্যালারি পাচ্ছি, তাই স্যালারি না পেলে চাকরি করতাম না। স্যালারি কম দিলে কি হচ্ছে? আমি প্রোটেস্ট করছি, সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি, স্যালারি বাড়াতে হবে। প্রাইভেট ক্ষেত্রেও তাই হচ্ছে, যে ব্যবসা করছে, ব্যবসা কেন করছি? আমি লাভের জন্য করছি। আমি 100 টাকায় একটা জিনিস কিনে নিশ্চয়ই 90 টাকায় বিক্রি করবো না। 100 টাকায় কোনো জিনিস কিনে আমি 120 টাকায় বিক্রি করবো প্রফিটের জন্য। তো প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের লাভের জন্যে, নিজের সেলফ ইন্টারেস্টের জন্যে কাজ করে। তো এই বাজারে যখন এই জিনিসগুলো হয়, সেগুলো কিন্তু সেলফ ইন্টারেস্টের জন্য মানে নিজের কাজের জন্য করলেও সেই সময় মানে কোনো ক্ষেত্রে দেখা যায় সেগুলো নিজের জন্য করছে কিন্তু সেগুলো সমাজের কাজে চলে আসছে, মানে একেবারে হোল সোসাইটির জন্য সেগুলো ফ্রুটফুল হচ্ছে, আমাদের অজান্তেই হয়ে যাচ্ছে। সেটাকেই বলা হয় ইনভিজিবল হ্যান্ড থিওরি। কীভাবে হচ্ছে? মার্কেট ফোর্সের 4টে জিনিসের ওপর কাজ করে। একটা হচ্ছে প্রাইস, একটা হচ্ছে ডিমান্ড, একটা হচ্ছে সাপ্লাই, একটা হচ্ছে কম্পিটিশান। অর্থাৎ সেই জিনিসটার দাম, তার দাম কি সিলেক্ট হচ্ছে, তার কি ডিমান্ড আছে মার্কেটে, সেই প্রাইসটার কি ডিমান্ড আছে। ডিমান্ড অ্যান্ড সাপ্লাই আমরা থিওরি জানি, কোনো জিনিসের যখন ডিমান্ড বেশি থাকে তখন সেই জিনিসটা তত বেশি উৎপন্ন হয়। মনে করো এখন মার্কেটে কদিন আগে এইরকম ছোটো একটা হাত পাক ফ্যান উঠেছিল, এইরকম বাজারে সবাই মানে খুব চলছিল, তো সবাই কিনছিল ফ্যানটা, তার ডিমান্ড ছিল এবং সেগুলো খুব বেশি দামে বিক্রি হচ্ছিল। হঠাৎ করে সবার হাতে ওই রকম ফ্যান, তাহলে সেই জিনিসটার ডিমান্ড ছিল বলেই তো মার্কেটে ওই ধরনের ফ্যান প্রচুর বিক্রি হচ্ছিল। তাহলে ডিমান্ড যে জিনিসের থাকবে সেই জিনিসের প্রোডাকশনও তত বেশি হবে। আবার কোনো জিনিসের যদি ডিমান্ড কমে যায়, মনে করো শীতকালে এসির ডিমান্ড তো হবে না, শীতকালে এসির ডিমান্ড কিন্তু হবে না। শীতকালে কিসের ডিমান্ড হবে? শীতকালে গিজারের ডিমান্ড হবে। শীতকালে কিন্তু এসির ডিমান্ড হবে না। কেন? শীতকালে এসি কারোর প্রয়োজন নেই। তাহলে শীতকালে কিন্তু মার্কেটে দেখবে এসি সেই ঠিকমতো মার্কেটে দেখাও যায় না, প্রোডাকশনও হয় না। তো ডিমান্ড কম বলে প্রোডাকশন কম। তো এই গেল ডিমান্ড বা সাপ্লাই। ডিমান্ড যার বেশি থাকে, সাপ্লাই তার, মানে এই ডিমান্ড সাপ্লাই দুটো কিন্তু জড়িত। ডিমান্ড যার বেশি হবে, সাপ্লাইও তার বেশি হবে। আবার ডিমান্ড যখন মানে ডিক্রিজ করবে, সাপ্লাইও কিন্তু ডিক্রিজ করবে। আর হচ্ছে কম্পিটিশান। কোনো কম্পিটিশান মার্কেটকে কীভাবে চালিত করে? কম্পিটিশান যদি থাকে সেই জিনিস, মনে করো মার্কেটে যখন জিও ছিল না তখন কিন্তু আমাদের প্রচুর বেশি দামে ডেটা কিনতে হতো। কিন্তু জিও যখন মার্কেটে চলে আসলো, ফ্রিতে ডেটা দিল, তাহলে কি কম্পিটিশান বেড়ে গেল। হঠাৎ করে অন্যান্য কোম্পানিও কিন্তু ডেটা চার্জেস অনেক কমিয়ে দিল, হিউজ পরিমাণে কমিয়ে দিল। তাহলে কম্পিটিশান আসলো, সেই জন্য বাধ্য হয়ে অন্য কোম্পানিগুলো দাম কমিয়ে দিল। তাহলে কম্পিটিশান যদি বাড়ে তাহলে কি কাদের আলটিমেটলি লাভ কাদের হয়? কনজিউমারদের। মনে করো এখানে একটি হোটেল ছিল আগে, বা একটি খাবারের দোকান ছিল, সেই দোকানে মানুষজন খেতে যেত 100 টাকা প্লেট, খাবারের গুণগত মানও সেরকম ভালো ছিল না। কিন্তু দেখা গেলো এখানে হঠাৎ আরও 4-5টা দোকান তৈরি হয়ে গেল, কাস্টমার কিন্তু সেই সেম। তখন অন্য দোকান কিন্তু ওর থেকে কম দামে ভালো কোয়ালিটির
খাবার দিচ্ছে, তাহলে কি করবে কাস্টমাররা এই দোকানে না গিয়ে তখন এই দোকানে চলে যাবে, কাস্টমাররা দোকান চেঞ্জ করবে, তখন বাধ্য হয়ে অন্য দোকানগুলোও কিন্তু ABCD অন্য দোকানগুলো কি করবে, দামও কমাবে প্লাস খাবারের গুণগত মানও ভালো করবে। এই জন্য কম্পিটিশান বাড়লে কিন্তু প্রোডাক্টের বা বিভিন্ন জিনিসের গুণগত মান বৃদ্ধি পায়, প্রাইস ডিক্রিজ করে এবং আলটিমেটলি যারা কনজিউমার তারা কিন্তু লাভবান হয়। এগুলো কিন্তু সবই ইনভিজিবল হ্যান্ড থিওরির অংশ। আচ্ছা, সেলফ থিওরি কি? সেলফ ইন্টারেস্ট, ইন্ডিভিজুয়াল সিক্স প্রটেক্ট, মানুষ আমরা নিজেদের এখানে চারটে ইনভিজিবল হ্যান্ড থিওরিতে চারটে এখানে কোর আইডিয়া আছে। একটা হচ্ছে সেলফ ইন্টারেস্ট, একটা হচ্ছে কম্পিটিশন, একটা হচ্ছে ডিমান্ড সাপ্লাই, আর একটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার। সেলফ ইন্টারেস্ট কি? একটু আগে বললাম, সেলফ ইন্টারেস্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল, আমরা সবাই নিজের স্বার্থে কাজ করি, ব্যবসা করলে ব্যবসা, চাকরি করলে চাকরি, আমরা কিন্তু সব নিজের ইন্টারেস্ট ছাড়া এক বিন্দু চলি না। কম্পিটিশন কি? কম্পিটিশন ইমপ্রুভস দ্য কোয়ালিটি, কন্ট্রোল অফ প্রাইস অ্যান্ড বেনিফিটস অফ কনজিউমার, যেটা একটু আগে বললাম। ডিমান্ড সাপ্লাই কি? ডিমান্ড যখন বাড়ে তখন প্রাইস আর ডিটারমাইন্ড বাই মার্কেট ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। যখন কোনো জিনিসের ডিমান্ড বাড়ে তখন কিন্তু সাপ্লাইও বাড়ে, ডিমান্ড যখন বাড়বে প্রোডাকশান বাড়বে, সাপ্লাই বাড়বে, প্লাস সেই জিনিসটার কিন্তু দামও অনেক সময় মনে করো দামও বেড়ে যায়। মনে করো এখানে হঠাৎ করে মার্কেটে সাইকেলের খুব ডিমান্ড হয়েছে, মনে করো মার্কেটে 3টে সাইকেল আছে কিন্তু মার্কেটে ক্রেতা আছে 10টা, তাহলে 3টে সাইকেল কেনার জন্য 10টা ক্রেতা এসছে, ডিমান্ড আছে, তাহলে যে সাইকেল 5,000 টাকায় বিক্রি হতো সেই সাইকেল কী হবে, যেহেতু ডিমান্ড বেশি 6,000 টাকায় বিক্রি হবে, তাহলে যার বেশি টাকা সে কিনে নেবে। এই দেখে কি হবে, সাইকেল কোম্পানিগুলো প্রচুর পরিমাণে সাইকেল উৎপন্ন করবে, তাহলে কি প্রোডাকশান বাড়বে, আর প্রোডাকশান বাড়লে দেশের ইকোনমিটা গ্রোথ করে। এগুলো আরও পরে আসবো। তো এই ডিমান্ড সাপ্লাই থিওরিটা কিন্তু এরকম, ডিমান্ড বাড়লে সাপ্লাই বাড়বে, আবার ডিমান্ড কমলে সাপ্লাই কমে যাবে এবং দামেরও তারতম্য হয়। সোশ্যাল ওয়েলফেয়ার কি? ইন্ডিভিজুয়াল অ্যাকশনস কালেকটিভলি ক্রিয়েট বেটার প্রোডাক্টস অ্যান্ড স্টেবল প্রাইস, এমপ্লয়মেন্ট অ্যান্ড ওভারঅল সোশ্যাল ওয়েলফেয়ার। কী করে? ইন্ডিভিজুয়াল অ্যাকশনস কালেকটিভলি ক্রিয়েট দ্য বেটার প্রোডাক্ট। আমরা যখন নিজের স্বার্থে কাজ করছি, নিজের স্বার্থে কাজ করলেও আমরা যখন অনেকগুলো মানুষ দেখা গেলো, একটা আমরা চপের দোকান দিল, চপের দোকান 4-5 জন দোকান দিচ্ছে, তাহলে তারা কি করছে, প্রোডাক্টের কোয়ালিটি বাড়াচ্ছে, দাম কমাচ্ছে, সেখানে কনজিউমাররা বেনিফিটেড হচ্ছে। কনজিউমাররা বেনিফিটেড হচ্ছে, কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে, আলটিমেটলি সমাজের উপকার হচ্ছে। আমরা যদি এক্সাম্পল দিই, সেটা হচ্ছে 1 নম্বর এক্সাম্পল, নিউ রেস্টুরেন্ট খোলা হলো, একটা মার্কেটে একটি রেস্টুরেন্ট হলো, ওনার ইমপ্রুভস ফুড কোয়ালিটি, সার্ভিসেস অ্যান্ড প্রাইস টু অ্যাট্রাক্ট দ্য কাস্টমার। কী করলো ওনার, কী করলো, খাবারের কোয়ালিটি ভালো করলো, সার্ভিস ভালো করলো এবং অ্যাট্রাকটিভ প্রাইস করলো, কম দাম কম, কিন্তু সেখানে গেলে সার্ভিস ভালো দিচ্ছে, স্যার করে ডাকছে, চেয়ার পেতে দিচ্ছে, মানে কী লাগবে স্যার, জল ঢেলে দিচ্ছে, খাবার সার্ভ করে দিচ্ছে, খাবারের গুণগত মানও ভালো। তাহলে কি হবে, এর ফলে বেটার সার্ভিস পাবে কনজিউমার, হেলদি কম্পিটিশান হবে। পাশের যে হোটেল আছে তারাও কি করবে, বাধ্য হয়ে তারাও খাবারের কোয়ালিটি ভালো করবে, দাম কমাবে, সার্ভিস ভালো দেবে, পাশের যে হোটেলগুলো আছে তারাও করবে, আলটিমেটলি কনজিউমাররা বেনিফিটেড হবে। তাহলে এবার কোর আইডিয়া যেটা, সেটা এই ইনভিজিবল হ্যান্ড থিওরির বেসিক জিনিস দেখো, বোঝো। সেটা হচ্ছে এই রেস্টুরেন্টের ওনার কী করেছে, অন্য দোকানদের থেকে কাস্টমার টানার জন্যে সে কিন্তু এই সার্ভিসগুলো দিচ্ছে, খাবারের গুণগত মান ভালো করছে, সার্ভিস বেটার দিচ্ছে, দাম কমাচ্ছে, কিসের জন্যে, নিজে লাভ করার জন্যে। কনজিউমারদের বেনিফিট তার উদ্দেশ্য নয়, তার উদ্দেশ্য কি, নিজে লাভ করব। জিও কেন ফ্রিতে সবাইকে ডেটা দিয়েছিল, প্রথম সবাইকে ফ্রিতে দিয়ে সব কনজিউমারগুলো সে এনে নিল, নিজের হাতে নিল, এখন জিওর হাতে প্রচুর কাস্টমার, এখন কিন্তু জিও প্রচুর পরিমাণে প্রফিট করছে। তাহলে আলটিমেটলি এই যে এন্টারপ্রেনারশিপ যারা আছে তারা কি করে, নিজের প্রফিটের জন্য কাজ করে, কিন্তু তার অজান্তেই নিজের বেনিফিটের জন্য কাজ করলেও তার অজান্তে কিন্তু কনজিউমাররা বেনিফিটেড হচ্ছে, সমাজ বেনিফিটেড হচ্ছে। কনজিউমাররা কীভাবে বেনিফিটেড হচ্ছে,
কনজিউমাররা বেনিফিটেড হচ্ছে, তারা গুণগত মান ভালো পাচ্ছে খাবারের, তাদের দাম কম হচ্ছে। আর সমাজ কিভাবে বেনিফিটেড হচ্ছে? হেলদি কম্পিটিশনের জন্য অনেকগুলো দোকান হচ্ছে, প্রোডাকশান বাড়ছে, খাবারের প্রোডাকশান বাড়লে উৎপাদন বাড়ছে, আলটিমেটলি দেশের মানে 5টা দোকানে প্রোডাকশান বাড়ছে, মানে এই 5টা দোকানে যে প্রোডাকশান সেগুলো দেশের যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এগুলো পরে আরও ডিটেলসে গেলে ন্যাশনাল ইনকাম পড়ানোর সময় এগুলো ভালো করে বুঝতে পারবে। যত প্রোডাকশান হবে দেশের জিডিপি তত বাড়বে। তো দোকান অনেকগুলো হলে প্রোডাকশন বাড়বে, দেশের জিডিপিও বাড়ছে, তাহলে হেলদি কম্পিটিশানে কনজিউমাররাও বেনিফিটেড হচ্ছেন, আবার সাথে সাথে দেশের ইকোনমিটাও কিন্তু গ্রোথ করছে। 2 নম্বর উদাহরণ, টমেটো ফার্মার। একজন চাষি কি করছেন? হাই প্রাইসেস এনকারেজেস মোর টমেটো কাল্টিভেশন নেক্সট সিজন। মনে করো একটা বছরে কোনো টমেটোর খুব দাম পাওয়া গেছে, বা ফুল চাষ হয়েছে। আমাদের এরিয়ায় নদিয়ায় কী হয়, ফুল চাষ হয় রজনীগন্ধা। যেবার ফুল চাষটা, ফুলের দাম কিছু দেখা গেল 5টা চাষির ফুলের বাগান আছে, তো তারা সেইবার খুব দাম পেল। তাই দেখে দেখে কি হলো, আরও 10টা চাষি পরের বার ফুল লাগালো। কী জন্যে? বেশি দাম পাওয়ার জন্যে, নিজের লাভের জন্যে। যে আক্কাস আলী, আব্বাস আলী, মকলেসুর সবাই বেশি দাম পেয়েছে, তাহলে আমি যদি ফুল লাগাই আমিও পরের বার বেশি দাম পাবো, আমি যদি টমেটো লাগাই আমিও হয়তো পরের বার বেশি। তার ফলে কী হবে, অনেকগুলো চাষি প্রোডাক্ট মানে সেই জিনিসটা চাষ করলো, তার ফলে কী হলো, পরের বার কিন্তু মানে সেই প্রোডাক্টের দাম মানে জিনিস ডিমান্ড বেড়ে গেল, সাপ্লাই বেড়ে গেল। তাহলে কি হলো, ডিমান্ড যখন বাড়বে, প্রোডাকশান বাড়ছে, দেশের জিডিপি বাড়ছে, আর অনেকগুলো চাষি করছে মানে তার কম্পিটিশানও বাড়ছে। তাহলে সঠিক দামে কনজিউমাররাও কিন্তু ন্যায্য দামে, সঠিক দামে কনজিউমাররা তার প্রোডাক্ট পাচ্ছে, না কম না বেশি। প্রোডাক্টগুলো তার সেই চাষের জিনিসগুলো পাচ্ছে, রান্না করার জিনিসগুলো পাচ্ছে, ফুল পাচ্ছে, মানে ফুল রান্না করার জিনিস নয়, টমেটো পাচ্ছে, কাঁচা লঙ্কা পাচ্ছে, সবজি পাচ্ছে। কেন পাচ্ছে? কারণ প্রচুর প্রোডাকশান হয়েছে। কেন হয়েছে? কারণ ওই XYZ বা মখলেসুর, আব্বাস, আক্কাস, পচা, নেপালবাবু তারা চাষ করেছিল, তারা এই বছর বেশি দাম পেয়েছে। তাদের দেখে দেখে পরের বছর আরও 20টা 25টা চাষি চাষ করলো, তাহলে তারাও দাম পেলো, ন্যায্য দাম। মার্কেটে একটা ডিমান্ড হলো, জনগণও সেগুলো ন্যায্য দামে পেলো। আলটিমেটলি কনজিউমাররাও বেনিফিটেড হলো, তারা ভালো কোয়ালিটির প্রোডাক্ট পেলো, ন্যায্য দামে পেলো, এবং যেহেতু প্রোডাকশান বাড়লো দেশের জিডিপিও বাড়লো। এই হচ্ছে এই থিওরিটা।